কমরেড সভাপতি সলিলদা সহ আমাদের এখানকার পার্টির নেতৃত্ব, আমার গুরুজনেরা, উপস্থিত মা বোনেরা, বন্ধু এবং ভাইয়েরা, আপনাদের সবাইকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে সলিলদা আপনাদের বলেছেন যে এই ফাল্গুন এবং পলাশের মাসে আমাদের দেশ থেকে আরএসএস, বিজেপি আর আমাদের রাজ্য থেকে আরএসএস, বিজেপি, তৃণমূলকে হারাতে হবে। আমরা মানুষের কাছে আমাদের কথা বলতে পারি, কারণ আমাদের দেশে 10 বছরের আরএসএস, বিজেপি সরকারের অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের রাজ্যে 13 বছরের তৃণমূল কংগ্রেস সরকার চালানোর অভিজ্ঞতা আছে। এই দুটো শক্তিকেই হারাতে হবে, কারণ এই দুটো শক্তি, এদের দোকান ঘর দুটো আলাদা। আরএসএস এর, তৃণমূলের দোকান ঘর আলাদা, বিজেপির দোকান ঘর আলাদা। হাটের মাঝখানে এরা নিজেদের মধ্যে ঝগড়া করে। সাধারণ মানুষ মনে করছেন যে এ তো দুজনের ঝগড়া চলছে। সবকিছুতেই নবান্ন আর রাজভবনের ঝগড়া, অন্তত লোক দেখানো। ভেতরে ভেতরে সেটিং আছে, এখন মানুষ বুঝছে। কিন্তু আসলে এদের আলাদা দোকানে এরা যে মাল বেচে সেটা হলো একই গোডাউন থেকে আসে। সেই গোডাউনটা হলো আরএসএস এর গোডাউন। আরএসএস সেই শক্তি যারা গোপনে, নামে বেনামে, নামের থেকে বেনামে মানুষের মধ্যে ছড়িয়ে আছে। কখনো সেবা করার নাম করে, কখনো সাহায্য করার নাম করে মানুষের দুয়ারে দাঁড়ায়। আর একবার যদি তারা চৌকাঠ পেরিয়ে উঠোনে যেতে পারে, তারা মানুষের শোবার ঘরে পৌঁছানোর চেষ্টা করে এবং পৌঁছে মানুষের কানে বিষ ঢালে, মানুষের মনে বিষ ঢালে, ঘৃণার কথা বলে, জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, অঞ্চলের নামে, জাতি সত্তার নামে মানুষ যাতে এক হয়ে তাদের রুটি রুজির লড়াইয়ে না থাকতে পারে, সুখে দুঃখে একসাথে তারা যাতে দিনকে, সমস্যাকে, সম্ভাবনাকে ভাগ করে নিতে না পারে, তাই সর্বদা তাদের মধ্যে অনৈক্য তৈরি করার চেষ্টা করছে, কানে গরল ধরার চেষ্টা করছে। আরএসএস সেই শক্তি যারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, বরং সেই স্বাধীনতা সংগ্রামকে কেমন করে হিন্দু মুসলমানের নাম করে ভাগ করে দেওয়া যায়, ব্রিটিশের সেই যে ষড়যন্ত্র ভাগ করে শাসন করা, এরা তার সাথ দিয়েছিল।
ব্রিটিশের ছেড়ে যাওয়া চটিতে এরা পা গলিয়েছে। এদেরই মতবাদে বিশ্বাসী লোকজন গান্ধীজিকে খুন করেছে। আর আজকে এখন সরকারে এসে গান্ধীজির চশমার ছবি এঁকে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এরা যদি আবার লোকসভা নির্বাচনে জিতে আসতে পারে, যদিও তার সম্ভাবনা দিন দিন কমছে, কারণ ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী, আরএসএস বিরোধী শক্তি তারা একজোট হওয়ার চেষ্টা করছে। এই যে যারা সব একজোট হচ্ছে তারা কি সব গরিব মানুষের বন্ধু? না। তারা কি সবাই আমাদের চা বাগানের শ্রমিকদের স্বার্থের পক্ষে সবসময় দাঁড়িয়ে ছিল? না। তারা কি গ্রামের কৃষক, গরিব চাষি, পাট্টাদার, বর্গাদার, ভাগ চাষি তাদের পক্ষে দাঁড়িয়ে ছিল? না। তারাও বুঝছে যে আরএসএস সেই শক্তি, সেই দানব, তার এমন খিদে যে তার নিজের সন্তানকে পর্যন্ত খেতে পারে, সেই হিংসার শক্তি, দানবীয় শক্তি। দিল্লিতে 10 বছর আগে ক্ষমতায় আসার পরে ভারতবর্ষে এমন রাজনৈতিক দল কার্যত নেই বললেই চলে, বামপন্থীরা কিছু বাদ দিয়ে পড়ে, যে আরএসএস বিজেপি তাদেরকে ভাঙেনি, তাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করছে। এরা সেই দানবীয় শক্তি যারা মানুষের ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে মানুষের ধর্ম পালনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকেও তারা কেড়ে নিতে চাইছে। আমাদের রাজ্যের উত্তরের দিকে, আমাদের রাজ্যের পশ্চিম দিকে আদিবাসী মানুষের নিজস্ব যে ধর্ম আচরণ, তাকে পর্যন্ত এরা গিলে খেয়ে আরএসএস এর রাজনৈতিক হিন্দুত্ববাদী যে ভাবনা, সেই ভাবনায় ওরা প্রসার করার চেষ্টা করছে। ধর্ম মানুষের যে যার, হিন্দু হলে মন্দিরে যাবে, মুসলমান হলে মসজিদে যাবে, খ্রিস্টান হলে চার্চে যাবে, ধর্ম যারা মানে না তারাও থাকবে। আদিবাসী মানুষদের যে নিজস্ব ধর্মাচরণ আছে প্রকৃতির সঙ্গে মিলিয়ে, যারা বিশ্বাস করেন পালন করবেন, সব কিছুকে গিলে খেয়ে হিন্দুস্তানের নাম করে ভারতবর্ষের যে বৈচিত্র্য, হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, তফসিল আছে, বাঙালি আছে, বিহারি আছে, ভাষার বৈচিত্র্য, জলবায়ুর বৈচিত্র্য, রুচির বৈচিত্র্য, জীবনধারার বৈচিত্র্য, এই সব কিছুকে তারা ধ্বংস করে দিতে চায়। ওরা পিটিয়ে সবটাকে, পিটিয়ে মানে আমি এখানে লাঠি সোঁটার কথা বলছি, তাও সুযোগ পেলে সেই কাজ ওরা করে। দাঙ্গা বাঁধানোর সময় সব কিছুকে এক ছাঁচে ফেলে দিতে চায়। আচ্ছা, একজন বাঙালির ভাষার সঙ্গে একজন মালায়ালির ভাষা মিলতে পারে? একজন বাঙালির ভাষার সঙ্গে একজন হিন্দিভাষী মানুষের ভাষা মিলতে পারে? একজন আদিবাসী মানুষের সংস্কৃতির সঙ্গে একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালির সংস্কৃতি মিলতে পারে? দক্ষিণ ভারতের একজন মানুষের সঙ্গে উত্তর ভারত, গুজরাট, সেই মানুষের সংস্কৃতি মিলতে পারে? কখনো মিলতে পারে না। প্রত্যেকে তার ভাষা, সংস্কৃতি, রুচি, ধর্মবিশ্বাস, এই সব কিছুকে নিয়েই সমাজের বাস।
ছেলেবেলায় পড়েছিলাম বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের বৈশিষ্ট্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের প্রাণ ভোমরা। সেই জন্য স্বাধীনতার পর আমাদের দেশে যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে। দেশের জন্য একটা সরকার থাকবে, রাজ্যগুলোর জন্য একটা সরকার থাকবে। আর বামপন্থীরা পশ্চিমবাংলায় আমরা সরকারে এসে আমরা দেশ আর রাজ্যের বাইরেও পঞ্চায়েত, পৌরসভা, গ্রামের সরকার, শহরের সরকার আমরা তৈরি করেছি মানুষকে সঙ্গে। এ শুধু রুচি নয়, শুধু সংস্কৃতি নয়, শুধু ভাষা নয়, জীবন ধারার সঙ্গে যুক্ত ক্ষমতা, অর্থনীতি, কাজ, রোজগারের জায়গা। গ্রামের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ, সব অংশের মানুষ নিজের পঞ্চায়েত নিজে চালাবে, পাড়ার মানুষ নিজের পৌরসভা নিজে চালাবে। এই যে বৈচিত্র্য, এই যে ক্ষমতার বন্টন, আরএসএস, বিজেপি, তৃণমূল কংগ্রেস এটাকে মানতে চায় না। তাই তো পশ্চিমবঙ্গে 11 সালে ভোটে জেতার পর ওরা গায়ের জোরে বামপন্থী সহ বিভিন্ন বিরোধীদের পঞ্চায়েত দখল করেছে, পৌরসভা দখল করেছে, ভয় দেখিয়ে গায়ের জোরে জনপ্রতিনিধিদেরকে নিজের দলে এনেছে। তারপরে যখন ভোট হয়েছে মানুষকে ভোটে দাঁড়াতে দেয়নি। এখন আপনারা মনে করতে পারেন না দেয়নি, ওরা করছে। বামফ্রন্টের সময় যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েত মানুষের ভোটে পঞ্চায়েত তৈরি হতো। পঞ্চায়েতের যে মেম্বার সে জানতো 5 বছর যদি মানুষের জন্য কাজ না করি, কাজ করার চেষ্টা না করি, যে কথা ভোটের সময় বলেছি তার যদি চেষ্টা না করি, তাহলে 5 বছর পর যখন আবার ভোট হবে মানুষ আমাকে ডুগডুগি বাজিয়ে দেবে, আমাকে হারিয়ে দেবে। এমএলএ, এমপিকে মানুষের সঙ্গে থাকতে হতো। আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এখন যে পরিবেশ তৈরি করেছে, মানুষ ভোট দিতে পারে না। পঞ্চায়েতের ভোট হতে পারে, পৌরসভার ভোট হতে পারে, বিধানসভা, লোকসভা তো একটা প্রত্যন্ত অঞ্চলে একই চেহারা। তাই এরা জানে, তাই এদের বাজারে শাহজাহানের জন্ম হয়, শিবু হাজরার জন্ম হয়, উত্তম সর্দারের জন্ম হয়, লুটপাট চালায়, মানুষের কথা বলার অধিকার দেয় না। তাই সন্দেশখালী কৃষকদের জমি হোক, আর চা বাগানের বনবস্তির জমি হোক, আর আমাদের রাজ্যের পশ্চিম দিকের বন্ধ কারখানার জমি হোক, কিংবা আমাদের রাজ্যের মাঝখানে বামফ্রন্টের সময় ভূমি সংস্কারের ফলে যে গরিব মানুষ জমি পেয়েছিল তার জমি হোক, লুটপাট চালাচ্ছে, লুট চালাচ্ছে ওরা। একই কি বলবো, একই। তাহলে 11 সালের পর তৃণমূল যে কাজ করেছিল পশ্চিমবাংলায়, যে কাজ করছে, 14 সালের পর বিজেপি সারা দেশে সেই কাজ করছে। গত 10টা বছরে ভারতবর্ষের যে কটা রাজ্যের বিধানসভা নির্বাচন যতগুলো হয়েছে তার বেশিরভাগ জায়গায় বিজেপি জিততে পারেনি। দল ভাঙিয়ে, দখল করে, ইডিকে ব্যবহার করে, সিবিআই কে ব্যবহার করে তারা বিভিন্ন রাজ্যের সরকারগুলোকে দখল করেছে। মহারাষ্ট্রের সরকার দখল করেছে, বিহারের সরকার দখল করেছে, ঝাড়খণ্ডের সরকার দখল করতে এসেছিল। যে ইডি আর সিবিআই দিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিরোধীদের সরকারগুলোকে ওরা ভাঙার কাজে লাগাচ্ছে, পশ্চিমবাংলায় তৃণমূল যে কাজ করেছিল পঞ্চায়েত আর পৌরসভায়, সেই দিল্লির সরকারের ইডি আর সিবিআই পশ্চিমবাংলায় এসে কালীঘাটে গিয়ে তাদের মুখে আমরা রাঁটি গুঁজে যাচ্ছে আর তাদের পা গুলো আটকে যাচ্ছে। কারণ পশ্চিমবাংলায় ইডি আর সিবিআই তৃণমূলকে বাড়তে সাহায্য করে, তৃণমূলকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তৃণমূল আর বিজেপির যে রাজনীতির মাঠটাকে ভাগ করে নেওয়ার যে খেলা, তাতে সাহায্য করে। বুঝতে অসুবিধা হয়? আজকে মহাপ্রভু নাকি ধরা পড়েছে,
সকালবেলায় কয়েকজন সাংবাদিক এসে বললেন যে মহাপ্রভু ধরা পড়েছে ভোরবেলাতে, তাহলে আপনারা কিছু বলুন। তাহলে আমি তাদের বললাম কি আর বলবো, এটা তো আমার বলার কিছু নেই, যা বলার আমাদের নেতারা বলবে। কিন্তু আপনারা জানতেন না উনি কোথায় ছিলেন। আর একটু আগে একটা ভিডিও দেখলাম, সে গটগট করে যাচ্ছে, যেন কত ভালো কাজ করেছে সেই জন্য গটগট করে যাচ্ছে। কারা তৈরি করেছে? কারা তৈরি করেছে? আমাদের মনে আছে সেই লাল ডায়েরির কথা। পশ্চিমবঙ্গের যে পুলিশ অফিসার সেই লাল ডায়েরিকে হাফিজ করে দিয়েছেন সারদানা রোজ ভ্যালি কোন কাণ্ডে। আজকে যার কথা না শুনলে পরে পশ্চিমবঙ্গে একটা গাছের পাতা পর্যন্ত হিলে যায় না। কোটি কোটি টাকা লুট হচ্ছে মানুষের কাছ থেকে। এখানে ইডি আর সিবিআই এর পায়ে শিকল লাগানো আছে। কারণ পশ্চিমবাংলার রাজনীতিটা যদি তৃণমূল আর বিজেপির মধ্যে ভাগ করে নেওয়া যায়, বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তি যাতে চিরকাল যদি মাঠের বাইরে থাকে, তাহলে লুট চালানো সুবিধা। আর পশ্চিমবাংলা মানে শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলা মানে পশ্চিমবাংলা নয়। আপনারা যে অঞ্চলের মানুষ, এই দোমারি যখন জংশন ছিল, জ্যোতি বসু তার যৌবনে শ্রমিকদের নিয়ে, মানুষকে নিয়ে যে লড়াই, সেই লড়াইয়ের তার পাঠশালা ছিল এই দোমানি, এই অঞ্চল জলপাইগুড়ি। মানে পশ্চিমবঙ্গে বামপন্থীরা সরকারে না থাকতে পারে, কিন্তু নীতিনিষ্ঠ লড়াইয়ের মধ্য দিয়ে খেত মজুরের লড়াই, কৃষকের লড়াই, শ্রমিকের লড়াই, বেকার যুবকের লড়াই, ছাত্রের লড়াই, ছোট দোকানদারের লড়াই, টোটো চালকের লড়াই, রিক্সা চালকের লড়াই, মুখিয়া মজুরের লড়াই, রেলের ঠিকা শ্রমিকের লড়াই, বাড়িতে বাড়িতে খবরের কাগজ দিয়ে বেড়ায় সেই পেপার হকারের লড়াই। এই সমস্ত খেটে খাওয়া মানুষ এবং যারা খেটে খেতে চায়, যারা শাহজাহান, শিবু আর ওই কি বলে উত্তম, এদের মতো লুটেরাদের দলে নাম লেখাতে চায় না। এখন খবরের কাগজে নেই, টিভিতে নেই, ভুলে গেলেন তৃণমূল কংগ্রেসের সেই দুর্দ্বন্দ্ব প্রথম জেলা সভাপতি এই রাজ্যের একটা বাজারে তার যৌবনে মাগুর মাছের মাথা কাটতেন, মাছ বিক্রি করতেন। খারাপ কাজ নয়, সৎ পথে মাছ বিক্রি কেন? সৎ পথে যে মানুষ যে কাজ করবেন, আমরা লাল ঝান্ডা তার পক্ষে। আমরা লাল ঝান্ডা মানুষের কাজ দিয়ে মানুষের সামাজিক মর্যাদা নির্দিষ্ট করি না। যে মানুষ নিজের গতর খাটিয়ে মেহনত দিয়ে সমাজকে কিছু দেয় আর তার পরিবারকে পালে, মাস্টারমশাই হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তারবাবু হতে পারেন, চা বাগানের শ্রমিক হতে পারেন, পেপার শ্রমিক হতে পারেন, গিগ ওয়ার্কার হতে পারেন, খবরের কাগজ বিক্রেতা হতে পারেন, মুটিয়া মজুর হতে পারেন, টোটো চালক হতে পারেন, রেলের ঠিকা শ্রমিক হতে পারেন। আমাদের লাল ঝান্ডার কাছে প্রত্যেকের সামাজিক মর্যাদা সমান, কোনো আলাদা কিছু নেই। সৎ পথে মাগুরের মাছের মাথা কেটে তার চলছিল না। তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়ে এখন শ্রীঘরে ভর্তি আছেন। কারি কারি টাকা চুরি করেছে, লুট করেছে। আজকে পশ্চিমবাংলার বিধানসভায় যিনি বিরোধী দলের নেতা, খবরের কাগজ একটা টিভি চ্যানেলের দৌলতে আজকে অনেক বড় বড় কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে বলছেন। তো উনি বলতে বলতে যদি ঢেকুর তোলে, দুর্নীতির যে ঢেকুর উঠবে। আর যে রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা, আমি নাম বলে তিন সন্ধ্যেবেলায় আপনাদের আর কারুর খারাপ করতে চাইছি, যে ঢেকুর ওঠে, ঢেকুর, তার যে দুর্গন্ধ, দুর্নীতির যে দুর্গন্ধ। আর চাল চুরি করে, ডাল চুরি করে, গরু পাচার করে, চাকরি বিক্রি করে তৃণমূলের যে বড় বড় মাতব্বর আজকে জেলের ঘানি টানছেন। আর দুপুর বেলায় খাওয়ার পর সন্ধ্যেবেলায় যখন তাকে ঢেকুর ওঠে, ওই দুটো ঢেকুরের গন্ধ কি আলাদা? ও ছাড়া আছে বিজেপিতে গেছে বলে, আর এরা ছাড়া নেই। অন্য কিছু থাকতে পারে, চুক্তি থাকতে পারে, যা করছো করো, কান টানো, চুল টানো, কোমরে সুসুরি দাও, এখানে যাও, ওখানে যাও, শান্তিনিকেতনে এসো না, আর ওই কালীঘাটের ওই পাড়ায় যেও না। আলাদা কিছু আমি কথা বাড়াবো না, আপনাদেরও ফিরতে হবে। মীনাক্ষী আছে, মীনাক্ষী বলবে। লড়ছে ওরা, এখন লড়ছে। পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের লড়াইয়ের নতুন একটা প্রজন্ম আমাদের রাজ্যে এসেছে। মানুষ স্বপ্ন দেখছে, আমরা সবাই মিলে একসঙ্গে আমরা লড়তে পারি, লড়াই করছি।
আমার যে কথাটা হলো এই, আরএসএস সেই শক্তি, আরএসএস বিজেপি চালায়, আরএসএস তৃণমূল চালায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একই কথা, আমি নাম বলে তিন সন্ধ্যেবেলায় ক্ষতি করবো না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক জীবনে একবারের জন্য আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলেননি। আরএসএস ওকে মা দুর্গা বলে, আর উনি গান্ধীজিকে যারা খুন করেছে তাদেরকে উনি দেশপ্রেমিক শক্তি বলেন। লড়াই মাঝে ময়দানে বলে, এবারের ভোটে আমি যে কথা বলতে গিয়ে অন্যদিকে গেলাম, বিজেপি যদি ফিরে আসে, যার সম্ভাবনা কম, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমস্ত শক্তি এক জায়গায় জড়ো হচ্ছে, আবার এই জড়ো হওয়ার মাঝে দু চারটে আরএসএস এর এজেন্ট ছাড়া আছে, সেই এজেন্টগুলো যদি বিরোধীদের ঐক্যের মধ্যে থেকে সেই ঐক্যকে ফাটল ধরানোর ক্ষমতা থাকে, তাহলে আরএসএস বলে দেবে বিরোধীদের ঐক্যের মধ্যে যাও। আর যদি দেখা যায় বিরোধীদের ঐক্যকে ভাঙার কাজ করতে পারবে না, তাহলে বেরিয়ে চলে এসো। যদি আরএসএস বলে বেরিয়ে চলে আসবে। এটা আমরা আমাদের পার্টি পরিষ্কার করে বলেছি, বিজেপিকে আসতে দেওয়া যাবে না। লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে হবে। পশ্চিমবাংলার মাটিতে বিজেপিকে তৈরি করেছে, বিজেপিকে বাড়িয়েছে, বীজ পুঁতে, সার দিয়ে, জল দিয়ে, পাহারা দিয়ে লালন করেছে তৃণমূল কংগ্রেস। আপনারা মনে করে দেখুন, তৃণমূলে যখন প্রথম জন্ম হলো কংগ্রেস থেকে বেরিয়ে, জ্যোতিবাবু দুটো কথা বলতেন, কংগ্রেসের মধ্যে থাকা আরো অনেক বেশি প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক এবং জনবিরোধী, বাম বিরোধী অংশটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আর একটা কথা জ্যোতিবাবু বলতেন যে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অপরাধ হলো বিজেপি পশ্চিমবাংলার মাটি চিনত না, ওরা বিজেপিকে পশ্চিমবাংলায় ডেকে এনে পশ্চিমবাংলার রাস্তা চিনিয়েছে। আমি সেই খবরের কাগজের নাম করতে চাই না, একটা খবরের কাগজের হেডিং হয়েছিল, আমাদের ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়ায় এখন মাঝে মাঝেই দেয়। দলটা তৈরি করবার পর উনি বলেছিলেন যে বিজেপিকে সামনে রেখে আমি লড়িয়ে দেব। ওনার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় উনি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বিজেপির সঙ্গে থেকেছেন। যেমন এখন মুখে বিজেপি বিরোধিতা করার কথা বলেন, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপিকে বাড়ানোতে তৃণমূলের 16 আনা হাত আছে। পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 16 আনা হাত আছে। পশ্চিমবাংলার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ খেটে খাওয়া মানুষের রুটি রুচির যে কথাগুলো, সেই কথাগুলোকে ভুলিয়ে দিয়ে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, অঞ্চলের নামে রাজ্যের মানুষের মনকে ভাগ করে দিয়ে ওরা বিজেপি আর আরএসএস এর জন্য রাস্তা তৈরি করে দিয়েছে, খেলার মাঠ তৈরি করে দিয়েছে। সারা দেশে বিজেপিকে হারাতে হবে, আর পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল দুটোকে একসঙ্গে হারাতে হবে। 18 সালের পঞ্চায়েতের ভোটে অনেক মানুষ মনে করেছিলেন তৃণমূলটা তো খুব খারাপ, বামপন্থীদের তো এখনো তো জোর নেই, তাই তৃণমূলকে হারাতে গেলে এখন একটু বিজেপি আনতে হবে। ঘরে ঘরে প্রচার করেছিল, আগে রাম পরে বাম। অনেক মানুষ মনে করেছিলেন ঠিকই আছে, তৃণমূলকে হারাতে হবে, এখন বিজেপিকে নিয়ে এসো। 19 সালে লোকসভা ভোট, 5 বছর আগে লোকসভা ভোটে সেই একই কথা চললো গায়ে গায়ে, শহরে শহরে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষের গরিব পাড়াতে গিয়ে কানে বিষ ঢালা হলো। নতুন নতুন লোক চলে এলো, যাকে কেউ কোনোদিন দেখেনি, রাজনীতি করতে দেখেনি। বাইরের রাজ্য থেকে প্রচুর পরিমাণে টাকা দিয়ে কেউ সাধুর পোশাক করে, কেউ সাধারণ চাষির পোশাক করে পাড়ায় পাড়ায় রয়ে গেল। সবকটা আরএসএস এর লোক মানুষের কানে বিষ ঢালতে শুরু করলো, হিন্দু মুসলমানের ঘৃণা তৈরি করতে শুরু করলো, আর বললো গতবারের লোকসভা ভোটে তৃণমূলটা খুব খারাপ, ওটা যদি আটকাতে হয় সিপিএম ভালো, কিন্তু ওদের এখন জোর নেই, বিজেপিকে ভোট দাও। সরল মানুষ, খেটে খাওয়া মানুষ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠে চলে যায়, কলে চলে যায়, বাগানে চলে যায়, সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর আবার ঘরে ফেরে, যার যেমন ঘর আছে, খেয়ে দিয়ে ক্লান্ত শরীরটা ঘুমিয়ে পড়ে, আবার পরদিন ভোরবেলায় উঠবে। সেই সরলমতি মানুষের কানে গিয়ে বলল যে তাই তো
এখন বিজেপি আনো, এখন সিপিএম নেই, তৃণমূল খুব খারাপ। মানুষ মনে করলো সত্যি তো তাই নেই, কারণ টিভিতে তাই বলছে, কাগজে তাই বলছে। সাধুর পোশাক পরে এই লোকটা এসছে, এটি আর খারাপ লোক হবে? যোগী আদিত্যনাথের পোশাকও কিন্তু গেরুয়া। আমাদের জাতীয় পতাকার প্রথম রংটা হলো গেরুয়া, ত্যাগের প্রতীক। আর আজকে গেরুয়া পোশাককে ব্যবহার করে যারা ধর্মের নামে মানুষের মধ্যে ভাগ করছে, রাজনীতি করছে, তারা গেরুয়া রংটাকে বাজারে বিক্রি করছে নিজেদের স্বার্থের জন্য। গেরুয়া রংটার অমর্যাদা করছে, গেরুয়া রঙের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কিছু গেরুয়া লোক চলে এলো, কাপড় জামা পরে, মানুষ বিশ্বাস করলো। 19 সালে লোকসভায় ভোট দিল, 21 সালে বিধানসভা ভোট। সেই একই লোক মার্কেট সার্ভে করে দেখলো বাজারটা বড় হতে পারে, বিজেপি জিতবে না। বামপন্থীরা যদি সামনে চলে আসে, বাম সহযোগীরা যদি সামনে চলে আসে, তাহলে বিপদ হবে। আরএসএস খোলাখুলি বলল বিজেপি জিতলে খুব ভালো, কিন্তু না জিতলে আপত্তি নেই, তৃণমূল থাকে থাকুক, লাল ঝান্ডা যেন ফিরে না আসে। কারণ লাল ঝান্ডা ফিরে এলে বলবে হিন্দু মুসলমানের নামে ভোট করা যাবে না। লাল ঝান্ডা ফিরে এলে বলবে ধর্ম বিশ্বাসী হিন্দু যাবে মন্দিরে, মুসলমান যাবে মসজিদে, খ্রিস্টান যাবে চার্চে। ধর্মের নাম করে তুমি কারো রাস্তা আটকাতে পারবে না। লাল ঝান্ডা থাকলে এই কথাগুলো বলবে। লাল ঝান্ডা থাকলে বলবে কেন চা বাগান বন্ধ আছে, কেন বাগানে শ্রমিকেরা মজুরি পায় না। লাল ঝান্ডা থাকলে বলবে কেন কৃষকের জমি লুট হচ্ছে। লাল ঝান্ডা থাকলে বলবে কেন কৃষক ফসলের দাম পায় না। লাল ঝান্ডা থাকলে বলবে যে তুমি তো ভোটের সময় বলেছিলে, 14 সালের ভোটের সময়, मेरे सरकार आने का बाद साल में 2 करोड़ नौजवान की बहाली होगी, মানে বছরে 2 কোটি করে বেকারের কাজ দেব। আর সেই শুনে উনি বললেন ও আমি কিছুতে কম আছি নাকি, হাম কিসি সে কম নেই, আমি বছরে 2 লাখ করে বেকারের কাজ দেব। লাল ঝান্ডা থাকলে বলবে, প্রধানমন্ত্রীকে বলবে ও হে জুমলাবাজ প্রধানমন্ত্রী, ও হে নাটকবাজ প্রধানমন্ত্রী, ও হে ধর্মের নাম করে বিধর্মী প্রধানমন্ত্রী, কোথায় গেল বছরে তোমার 2 কোটি করে বেকারের কাজ? ভারতবর্ষে বেকার সংখ্যা একেবারে সমুদ্রের সুনামির মতো বেড়ে যাচ্ছে। লাল ঝান্ডা থাকলে বলবে ওহে নবান্নের 14 তলায় থাকায় আধুনিক নিরো রাজ্য পুড়ছে, মানুষের পেট জ্বলছে, কোথায় গেল তোমার বছরে 2 লক্ষ বেকারের কাজ? লাল ঝান্ডা থাকলে বলবে পঞ্চায়েতে টাকা মারা যাবে না। লাল ঝান্ডা থাকলে বলবে 100 দিনের মজুরি দিতে হবে। লাল ঝান্ডা থাকলে বলবে আবাস যোজনায় দুর্নীতি করা চলবে না। লাল ঝান্ডা থাকলে বলবে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান আর কাউন্সিলররা ছিল আঙুল, লুট করে হয়ে গেছে কলা গাছ, তাদের বিরুদ্ধে লড়াই হবে। তাই তৃণমূল থাকলে থাকুক, আপত্তি নেই। তৃণমূল থাকলে রাম রহিমে ভাগ করে দেওয়া সহজ। তৃণমূল থাকলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করা সহজ। তৃণমূল থাকলে রাজবংশী, কামতাপুর, কি বলে নেপালি, ভাটিয়া সাধারণ মানুষ ভাগ করা সহজ। তৃণমূল থাকলে বামুন মুচি কায়ে ভাগ করা সহজ। তৃণমূল থাকলে ছেলে মেয়ে ভাগ করা সহজ। তৃণমূল থাকলে হিন্দু মুসলমান করা সহজ। তৃণমূল থাকলে বাঙালি বিহারি করা সহজ। আর এইগুলো যদি করা যায় তাহলে আরএসএস এর সর্বনাশ হবে না। আরএসএস এর পৌষ মাস সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের ঐক্যের সর্বনাশ হবে। সেই জন্য ওরা বলেছিল যেন না আসে বাম, না লাল ঝান্ডা ওড়ে। পৃথিবীর ইতিহাসে যারা যখন শাসক থাকে তারা তখন এ কথা বলে। তারা ভাবে তপ্তে যখন আছি আমার ইচ্ছে সূর্য উঠবে, আমার ইচ্ছেই মেঘ হবে, আমার ইচ্ছেতেই বৃষ্টি হবে, আমার ইচ্ছেতেই চাঁদনি রাতের চন্দ্রমা চারদিকে ছেয়ে যাবে। ওরা জানে না প্রকৃতিতে কতগুলো নিয়ম আছে, মানুষের সমাজে কতগুলো নিয়ম আছে। কখনো কখনো মানুষ তার অভিজ্ঞতায় চোখের সামনে যেটাকে দেখে সেটাকেই মনে করে সঠিক। কখনো কখনো মরীচিকাকেও মানুষ সত্যি বলে মনে করে, কিন্তু মানুষ তার অভিজ্ঞতায় একটা সময় পর বোঝে তৃণমূল বিজেপির ঝগড়ার এই মরীচিকা আসলে সত্যি নয়, এদের মধ্যে সেটিং আছে। তৃণমূল বিজেপির ঝগড়া আসলে হলো নকল ঝগড়া। ওই যাত্রা দলের রাম রহিমের যুদ্ধের মতো গ্রিন রুমে যারা একসঙ্গে বসে বিড়ি টানে, এদের মধ্যে ঐক্য আছে। বাগিচার শ্রমিকদেরকে ভাগ করার জন্য ওরা এক, কৃষককে ভাগ করার জন্য এক, বেকার যুবক যুবতীদেরকে ভাগ করার জন্য এক, মানুষকে ভাগ করার জন্য এক, পঞ্চায়েতের ক্ষমতাকে কেড়ে নেওয়ার প্রশ্নে এরা সবাই এক, দেশের গণতন্ত্রকে ভাঙার জন্য এরা এক, সুপ্রিম কোর্টকে ধ্বংস
করার জন্য এরা এক, পার্লামেন্টকে ধ্বংস করার জন্য এরা এক, বিধানসভাকে ধ্বংস করার জন্য এরা এক। মানুষ তার অভিজ্ঞতায় গত 2 বছর ধরে বাংলার মানুষ বুঝছেন যে তৃণমূল আর বিজেপির আসলে নকল যুদ্ধ চলছে। এই পঞ্চায়েতের নির্বাচনে আমরা ডাক দিয়েছিলাম, দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতকে সরাও, জনগণের পঞ্চায়েত গড়ে তোলো। তা যদি করতে হয় তৃণমূল আর বিজেপি এই দুটো শক্তিকে হারাও। তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে লড়াই করো। পঞ্চায়েতের ভোটে একটা ইঙ্গিত পাওয়া গেছে, বিডিওকে ব্যবহার করে, থানার ওসিদেরকে ব্যবহার করে, আর তারা ভাবছেন চাকরি জীবনে গোটাটাই বোধহয় তৃণমূল কংগ্রেসের সরকার থেকে যাবে। জনগণের খাতায় প্রতিদিন আপনাদের কারনামা লেখা হচ্ছে, প্রতিদিন কারনামা লেখা হচ্ছে। গত পঞ্চায়েতের ভোটে যে পুলিশ অফিসাররা, যে বিডিও দপ্তরের প্রশাসনিক লোকেরা জনগণের অধিকার প্রয়োগ থেকে জনগণকে আটকেছিলেন, পুলিশ নিয়ে, দুষ্কৃতি নিয়ে, টাকা নিয়ে, মিডিয়া নিয়ে এ যাত্রা পার পেয়ে গেছেন, চিরকাল পার পাবেন না। আর জনগণের খাতাতে এই সমস্ত অত্যাচার, অবিচার আর আপনাদের দুর্নীতিগ্রস্ত চেহারাগুলো লেখা হচ্ছে। তাই তো নিরাপদকে গ্রেফতার করতে হয় মিথ্যা মামলায়। 9 তারিখে গ্রেফতার করে আর 10 তারিখে তার অভিযোগ জমা করে। তাই তো নিরাপদকে গ্রেফতার করতে হয়। তাই তো শিবু, অজিত আর শাহজাহানদের মতো লুটেরারা ঘুরে বেড়ায়। নিরাপদদের শেষ পর্যন্ত গ্রেফতার করা যায় না, বামপন্থীদের মানুষের সংগ্রাম থেকে সরিয়ে আনা যায় না। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে পঞ্চায়েতের ভোটে বুঝেছে, হিন্দু মুসলমান, আদিবাসী তফসিল সাধারণ, বাঙালি বিহারি, নারী পুরুষ, জওয়ান বয়স্ক সব মানুষ যদি এক জায়গায় জড়ো হয়ে তৃণমূল আর বিজেপির যে ভুল এজেন্ডা, জাতের নামে, ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়ার যে কাজ, তার বদলে আমি কৃষক, ফসল ফলিয়েছি, পাটের দাম নাই, ধানের দাম নাই, 100 দিনের মজুরি নাই, আমরা কি বলেছি, এখন নাকি আগামীকাল থেকে 100 দিনের নাকি টাকা দেওয়া হবে বলে উনি ঘোষণা করেছেন। আমি এটা বলি, আমার কথা শেষ করব। ঘোষণা করেছেন বলে দিল্লি টাকা দিচ্ছে না, আমি টাকা দেব। তোমার বাপের টাকা, তোমার দাদুর টাকা, কোথায় তুমি টাকা পাবে? তোমার বাড়িতে টাকা ছাপানোর মেশিন আছে নাকি? আরে কোথা থেকে আনছো টাকাগুলো? হিসাব দাও, কোথা থেকে আনছো টাকাগুলো? আমি বলছি না, কদিন আগে ট্রেনে যাচ্ছি, 2জন গ্রামের মানুষ বোধহয় আলোচনা করছে, আর আমি তার মাঝে শুধু একটা ফুট কেটেছিলাম ওই আলোচনায়। আমি বললাম, এই যে সরকার দেবে বলছে, রাজ্যের সরকার, তো টাকাগুলো কোথা থেকে আসছে? দিল্লি তো বলছে টাকা দিচ্ছে না, তাহলে কোত্থেকে আসছে? উল্টো দিকে বসে থাকা একটা জোয়ান ছেলে হট করে বলে উঠলো, দেবে না, এতগুলো যে টাকা সব চুরি করেছে, ওদিকে ইলেকট্রাল বন্ড বন্ধ হয়ে গেছে, এদিকে সব এত টাকা জোগাড় করেছে, এখন সেইখান থেকে লোককে টাকা দিয়ে দিচ্ছে। আমি জানি না, আমি বলতে পারবো না কোত্থেকে আসছে টাকা। টাকার উৎস জানাও, কারে তুমি টাকা দেবে? জব কার্ডে তো অনেক ফলস নাম লেখা আছে। ইলেকট্রাল বন্ডে টাকা তোলা যাবে না। ইলেকট্রাল বন্ডে ভারতবর্ষে সব থেকে বেশি টাকা পায় বিজেপি। জানুয়ারি মাস পর্যন্ত কয়েক কোটি টাকা পেয়ে গেছে, আর তারপর তো তৃণমূল কংগ্রেস। তাহলে ভোট কিনতে গেলে টাকা লাগবে, ঘৃণা ছড়াতে গেলে টাকা লাগবে, দুষ্কৃতীদের ব্যবহার করতে গেলে টাকা লাগবে, প্রশাসনের সঙ্গে যুক্ত মানুষদেরকে প্রভাবিত করার জন্য লাগতে পারে। আমরা বলেছি 100 দিনের মজুরি দেবে, তোমার বাপের মজুরি নয়, কোনো দয়া নয়, পুরো মজুরি দিতে হবে, পুরো মজুরি দিতে হবে। আর শুধু মজুরি দিলে হবে না, 100 দিনের কাজের প্রকল্পের যে আইন, আমরা যখন দিল্লিতে সরকারকে সাপোর্ট দিয়েছিলাম, এই জন্য জলপাইগুড়ি কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী লাল ঝান্ডার প্রার্থীকে দিল্লিতে পাঠাতে হবে। 100 দিনের আইন যখন তৈরি হয়েছিল, জলপাইগুড়ি থেকে লাল ঝান্ডার প্রার্থী জিতে লোকসভায় গেছিল। সেই 100 দিনের আইনে বলা আছে, কাজ করার পর যদি কেউ মজুরি না পায়, 15 দিন পর্যন্ত কিছু হবে না। যেই 15 দিন পেরিয়ে যাবে, যত তার মজুরি বাকি আছে, বকেয়া মজুরি,
সেইটা তো দিতেই হবে, তার সঙ্গে সুদ যা হয় সেইটাও দিতে হবে। তাই আমরা বলছি মহারানী, এটা তোমার দয়ার দান ছত্র নয়, মানুষের ভোট কেনা নয়, পুরো মজুরি দিতে হবে, সুদ সহ মজুরি দিতে হবে, 1 পয়সা ফেলে রাখা যাবে না। আমি তো এখানে গলাবাজি করলাম, যাদের মজুরি বাকি আছে তাদের কাছে আমরা আবেদন জানাবো, এটা ভিক্ষার দান নয়, এটা দয়ার দান নয়, সামনে ভোট, তাই ভোট কেনার জন্য ভিক্ষে দিতে আসছে, এটা আপনাদের ভিক্ষে নয়। আপনারা গতর খাটিয়ে সম্পদ তৈরি করেছেন, 2 বছর আপনাদের মজুরি বাকি আছে, আপনারা দল বেঁধে পঞ্চায়েতে যান, বিডিও অফিসে যান, নিজের যে অধিকার সেই অধিকারটা বুঝে নেওয়ার জন্য যা করার সেই কাজ আপনারা করুন। এটা দয়ার দান নয়, এটা অধিকার, সব মজুরি দিতে হবে, সুদ সহ মজুরি দিতে হবে। এটা 1 নম্বর কথা। পরের কথাটা, কাকে তুমি মজুরি দেবে? তোমার দাদুর জমিদারি, যাকে মন যাবে তাকে দিয়ে দেবে, এবং এর মধ্য দিয়ে তোমাদের নির্বাচনের ফান্ড তৈরি করবে। কার কার মজুরি বাকি আছে, কত মজুরি বাকি আছে, তার তালিকা প্রকাশ করতে হবে। আর আপনাদের কাছে আমরা আবেদন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ দায় শুধু মহারানীর নয়, এ দায় ওনারও। বিজেপি বলছে আমি টাকা দিচ্ছি না, কারণ পশ্চিমবাংলায় দুর্নীতি হয়েছে, সবাই জানে দুর্নীতি হয়েছে, আর ও বলছে টাকা দিচ্ছে না। মাস্টারমশাই কর্মচারীদের যে বেতন দিয়ে তা যাতে না পায়, মাস্টারমশাই কর্মচারীদের জনগণের টাকা দিয়ে বারে বারে কোর্টে যাচ্ছে, বারে বারে হাঁটছে, বারে বারে যাচ্ছে। আর 100 দিনের টাকার পাওনা দিল্লি যে দিচ্ছে না, তুমি যে বলছো, তুমি কেন কোর্টে মামলা করছো না? কারণ এই আইনে বলা আছে, গ্যারান্টি আইন, নিশ্চয়তা আইন, অন্য আইনের মতো আইন নয়, কঠিন আইন, গ্যারান্টি আইন। তাহলে দিল্লি যে টাকা দিচ্ছে না, তুমি কেন মামলা করছো না? যাই হোক কমরেড, বন্ধুগণ, মা বোনেরা, আমি আমার কথাকে আর বাড়াতে চাই না। কথাটা হলো এই, বারে বারে ঘুঘু ধান খেয়ে যায় না। মানুষ বারে বারে ন্যাড়া একই বেলতলাতে গিয়ে তার মুন্ডুটা ফাটায় না। 5 বছর আগে যে মানুষ মনে করেছিল তৃণমূলকে হারাতে গেলে বিজেপি লাগবে, বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল লাগবে, আজকে বাংলার সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ হিন্দু, মুসলমান, আদিবাসী, জনজাতি, নারী, পুরুষ, বাঙালি, বিহারি, বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, তারা তাদের জীবনের অধিকারের জন্য এটা বুঝেছে তৃণমূল আর বিজেপির এই নাটককে ভাঙতেই হবে। পঞ্চায়েতের ভোটে মানুষ জান কবুল লড়াই করে বুঝিয়ে দিয়েছে ভাঙা সম্ভব, ভাঙা সম্ভব, ভাঙা সম্ভব। তাই আগামী নির্বাচনে যদি বিজেপিকে পরাস্ত করতে হয়, পশ্চিমবাংলায় তৃণমূলকে হারাতে হবে। এইখানে বলে কথা শেষ নয়, যদি দেশকে বাঁচাতে হয়, রাজ্যকে বাঁচাতে হয়, কাজের অধিকারকে বাঁচাতে হয়, সংসার চালানোর অবস্থাকে একটু ফেরাতে হয়, ঘরে ছেলে মেয়েরা বড় হলে কি করবে এই আশাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, লাল ঝান্ডাকে জেতাতে হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা